সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ এনামুল করিম। স্যার, আপনার কাছে এখন যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যেহেতু খাবারের কথাগুলো আমরা বলছি, এই খাবার খাওয়ার পর একটা কমন প্রবলেম আমরা অনেকের মধ্যেই দেখতে পাই, সেটা হচ্ছে বুকে একটু চাপ দিয়ে ধরে থাকে, স্পেশালি যখন রিচ ফুড খাচ্ছে। যদি আপনি কিছু বিষয় এখানে মেনশন করেছেন, তারপরে যদি আরেকটু ইলাবোরেটলি বলতেন, যদি কেউ এই সমস্যাটা ফেস করেন এখন, যে কারোর বুকে চাপ ধরে ব্যথা করছে বা ভারী ভাব লাগছে, এটা আসলে হৃদরোগের উপসর্গ হতে পারে কিনা, বা কারো যদি এরকম সিমটমগুলো ফেস করে থাকেন, করণীয়টা কি? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বিষয় অবতারণা করার জন্য। আগের প্রসঙ্গ থেকে একটু আসি। গরমের মধ্যে আমাদের চৈত্রে গরম তো পড়বেই, গরম তো বাড়ছেই। ঈদে তো গরমের মধ্যে থেকে গরমের মধ্যেই আমাদেরকে ঈদে ভালো থাকতে হবে। তো ঈদের একটা অবসম্ভাবী একটা হচ্ছে যে বাইরে বেড়ানো, বাইরে ঘুরে বেড়ানো, গল্পবাজি করা, আড্ডাবাজি করা, ঘুরে বেড়ানো। তো রোদের মধ্যে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে স্বল্প সময় রোদের মধ্যে থাকে, এবং সেক্ষেত্রে ছাতার ব্যবহার যাতে থাকে, এক। দুই হচ্ছে যাতে প্রয়োজনে পানি সাথে থাকে, যাতে আমরা ডিহাইড্রেটেড না হয়ে যাই, এবং অতিরিক্ত শারীরিক চাপ সবসময় অ্যাভয়েড করা প্রয়োজন। তো এই জন্য বাইরের যে সময় কাটানোটা যত মিনিমাইজ করা যায়, এবং ঘরের ভিতরে, বাসার ভিতরে, রুমের ভিতরে আলাপ আলোচনা, গল্প গুজবটা যতটা বেশি করা যায় এই গরমের দিনটাতে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের গরমের মধ্যে হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে হার্ট রেট বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। ফলত যারা আগে থেকে হার্টের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত চাপ হতে পারে, হার্টের চাপ বাড়তে পারে, হার্ট ফেলের সিমটমগুলো বাড়তে পারে। মানে রোদের টাইমটা বা গরমের যে সময়টা, ওই টাইমটা রোদটাকে একটু অ্যাভয়েড করে বাকি টাইমটাতে যদি রোদে যদি যাওয়াই হয় তাহলে সেভাবে ঢিলা পোশাক, একটা রোদ প্রোটেক্টিভ ছাতা এবং কিছু পানি সঙ্গে নিয়ে বাইরে বেরোয়। জি, অবশ্যই আমরা বাকি আলোচনাটা আপনার সাথে করছি। তার আগে ডক্টর এনামুল করিম, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু গরমের ইফেক্ট নিয়ে আপনি তো অনেক কিছুই বলেছেন, স্পেশালি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল যে ডিজিজগুলো হচ্ছে সেটার বিষয়ে একটা কমন প্রবলেমের কথা আমাদের অডিয়েন্সের কাছ থেকে আমরা সবসময় পাই, সেটা হচ্ছে বুকে জ্বালা পড়ার যে সমস্যাটা। অবভিয়াসলি সেটার সাথে খাবার দাবারের তো সম্পর্ক আছে। সো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে আপনি আসলে এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের কি পরামর্শ দিতে চান, এবং ভালো থাকার জন্য, সমস্যাটা অ্যাভয়েড করার জন্য আসলে কি করতে পারে সেই বিষয়টা স্পেশালি জানতে চাই। ধন্যবাদ। আসলে বুক জ্বালা পড়া এটা আসলে খুবই কমন একটা ব্যাপার, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই এটা একটা সমস্যা। তো সব বুক জ্বালা পড়াই যে গ্যাসের সমস্যা এমন না, কিন্তু আমাদের দেখতে পাই যে বুক জ্বালা পড়ার সাথে যদি বুকে চাপ অনুভূত হয় বা বুকে ব্যথা অনুভূত হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার হৃদরোগ আছে কিনা সেটা আপনি আগে দেখে নিতে হবে। আপনি এই ক্ষেত্রে হৃদরোগ মানে আপনার নাই, এই ব্যাপারটা আগে বুঝে নিতে হবে, তারপরে আপনি গ্যাসের সমস্যা। কারণ দেখেন, যখন হৃদরোগ কিন্তু একটা সিভিয়ার ইমার্জেন্সি, এমন জরুরি অবস্থা আপনি তো সময় নাও পেতে পারেন, কিন্তু গ্যাসের কারণে কিন্তু আপনার এই ধরনের কিন্তু জরুরি অবস্থার সৃষ্টি হবে না। সো কাজে আপনার যখন বুকে জ্বালা পড়ার সাথে বুকের একটু চাপ অনুভব করেন, আপনি অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তার পরবর্তী উনি যদি আপনাকে বলেন না আপনার হার্টের জন্য এই সমস্যা হচ্ছে না, তখন আপনি আমাদের কাছে আসবেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। জি, আমাদের সাথে যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, আপনার অ্যাডভাইসটা একটু জানতে চাই। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সো একটু যদি আপনি বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়ে আপনার বক্তব্যটা বলতেন। আমার সহালোচক খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের বুকে কোনো ধরনের সমস্যা হলে আমরা মনে করি যে গ্যাস বা ওই জাতীয় সমস্যা। তো যেটা বললেন যে গ্যাস রোগ অথবা পেটের অ্যাসিডিটির রোগ অথবা খাদ্যনালীর রিফ্লাক্সের রোগ যদি হয়, সেক্ষেত্রে আমি যদি অনেক দিন অপেক্ষাও করি, আমার জন্য কোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হবে না, অথবা মৃত্যুমুখেও পতিত হওয়ার মতো কোনো জরুরি অবস্থার তৈরি হবে না। কিন্তু এটা যদি হার্টের সমস্যা হয় এবং আমি যদি মিস করি সময় মতো চিকিৎসার, তাহলে কিন্তু এটা আমার জন্য একটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড় তামিম, উনি তো হৃদরোগে আক্রান্ত হয়ে ওখানে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেলেন। সময় মতো চিকিৎসা পাওয়াতে হি কুড সারভাইভ। কাজে টাইমটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং বুকে ব্যথা হলে প্রথমে ভাবতে হবে যে হার্টে কিছু কিনা, আগে তো বুঝে নিতে হবে যে হার্টের রোগ নাই, তারপরে আমাকে অন্য বিষয় নিয়ে ভাবতে হবে, যেমন পেটের সমস্যা, খাদ্যনালীর সমস্যা, তখন এই জিনিসগুলো সুবিধা হয়। হার্টের সমস্যা যদি হয়, প্রথম আমাকে ভাবতে হবে যে বুকের ব্যথাগুলো বুকের মাঝখানে হচ্ছে কিনা। আমাদের সাধারণের মধ্যে একটা ধারণা সবার মধ্যে যে হার্ট মনে হয় বুকের বাম দিকে থাকে, ব্যথা হলে বোধহয় বাম দিকেই হবে। অনেকে আসে, আমার কিন্তু ডাক্তার সে বাম দিকে ব্যথা না, আমার কিন্তু মাঝখানে ব্যথা। আসলে ওটা হার্টের ব্যথায় উনি ভাবছেন যে বাম দিকে না বলে হয়তো এটা হার্টের না। সুতরাং হার্টের ব্যথাগুলো বুকের মাঝখানে হয়। ক্যারেক্টার যদি আমি বলি, এটা চাপ ব্যথা, ভারী ব্যথা, চেপে আসার মতো ব্যথা,
বুকের মধ্যে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, এবং চারিদিক থেকে মনে হবে যে বুকটাকে চেপে আসছে, পুরা বুক জুড়ে ব্যথা। সুতরাং বুকের ব্যথা সেন্ট্রালি হবে। আর একই সাথে এই ব্যথাটা সাধারণত চোয়ালের দিকে ছড়ায়, গলাতে ছড়ায়, কারো কারো বাম হাতে চলে যায়, আবার দেখা যায় কারো কারো পিঠের দিকেও যেতে পারে, কারো ডান হাতেও যায় ব্যথা। কাজেই আবার যদি আমি বলি ব্যথা ছাড়া কি হতে পারে না, হ্যাঁ ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে, বিশেষ করে যারা ডায়াবেটিক, এলডারলি পপুলেশন, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যথা ছাড়াও হয়। সুতরাং বুকে চাপ হলে প্রথমে হার্ট ভাবাই ভালো, কিন্তু যে আমাদের মানে বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজি উনি যেটা বললেন যে বুকে যদি জ্বালা হয়, কিছু খাওয়ার পরে জ্বালা কমে যায়, অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট চুষলে জ্বালা কমে যাচ্ছে, হ্যাঁ এটা হার্টের ব্যথা না। কিন্তু বুকের ব্যথা বাড়ছে, এর সাথে ঘাম যুক্ত হচ্ছে, একটু শ্বাসকষ্ট মতো ভাব লাগছে, একটু হাঁটলে বুকের ব্যথা বেড়ে যাচ্ছে, আমাকে ভাবতে হবে যে এটা হার্টের ব্যথা। সেক্ষেত্রে কি করণীয়? যারা আগে থেকে ইস্কেমিক হার্ট ডিজিজে ভুগছেন তারা বুঝে ফেলেন যে এটা আমার হার্টের ব্যথা, উনি একটু রেস্ট নেবেন, বসে যাবেন, শুয়ে যাবেন। তারপরে উনি নিশ্চয়ই জানেন যে জিহ্বার নিচে ব্যবহারের একটা ওষুধ আছে, আমরা বলি এটা সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে। বসা অবস্থায় স্প্রেটা 1-2 জিহ্বার নিচে ব্যবহার করতে পারেন। যদি চলে যায় ব্যথা ভালো, যদি না যায় 5 মিনিট পরে আবার সেম রিপিট করতে পারেন। এরপরেও যদি না যায় তাহলে তাকে নিকটস্থ যে কোনো একটা হাসপাতালে শরণাপন্ন হতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, ইসিজি করে রক্তের ট্রোপোনিন করে বুঝতে হবে যে কোনো ধরনের হার্ট অ্যাটাকে উনি আক্রান্ত হচ্ছেন কিনা। অনেকেই অ্যাসপিরিন খেয়ে নেন, এটা আসলে সেফ কিনা বা খাওয়া উচিত কিনা? এইভাবে অ্যাসপিরিন খাওয়ার কোনো যৌক্তিকতা নেই। অ্যাসপিরিন জীবন বাঁচায়, আবার জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতিও তৈরি করতে পারে যদিও রেয়ারলি করে। কাজে বুকে ব্যথা হলো, যদি এটা অ্যাসিডিটির ব্যথা হয়, যেটা বলছেন আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট স্যার, যদি বুকে ব্যথা জন্য হয়, অ্যাসিডের জন্য হয়, আমি যদি 4-5টা অ্যাসপিরিন খেয়ে ফেলি তাহলে তো সেটা বাড়িয়েও দিতে পারে, কারণ অ্যাসপিরিন তো স্টোমাকে ইরিটেশন করে, আলসারেশন করে, বাড়তে পারে। তো সুতরাং না বুঝে অ্যাসপিরিন খাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবং ওই ধরনের হার্ট অ্যাটাক বা আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা, অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের যে প্যাটার্ন, নন এসটিএমআই, এমআই, এগুলোতে অ্যাসপিরিনের ডোজ ওই রকম না, আমি খাইলাম ছেড়ে দিলাম, তা হতে পারে না। আমরা অ্যাসপিরিন দিই লোডিং ডোজ, একটা নির্দিষ্ট পরিমাণ 300 মিলিগ্রাম, তা আমরা বলি চিবিয়ে খান, তাড়াতাড়ি রিয়াকশনের জন্য চিবিয়ে খান অথবা চুষে খান। কাজে একটা অ্যাসপিরিন 75 খেয়ে ফেললাম, হয়ে গেল সমাধান, তা না। শুধু অ্যাসপিরিনই তো হার্টের চিকিৎসা না, এর সাথে আমরা আরও এক ধরনের রক্ত পাতলা করার ওষুধ যোগ করি, ক্লপিডোগ্রেল, টিকাগ্রিলোড, এর সাথে আমরা কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট স্ট্যাটিন যুক্ত করি। সুতরাং সবসময় যে বেনিফিট হবে হ্যাঁ, এই ধরনের ওষুধ এইভাবে না খাওয়াই ভালো। হ্যাঁ, যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি অ্যাডভাইস দিয়ে থাকেন, দ্যাটস গুড। কাজেই ওইভাবে বিক্ষিপ্ত ওষুধকে খুব লাভ হবে না, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আগে শিওর হতে হবে যে এটা হার্টের ব্যথা কিনা, তারপরে অ্যাসপিরিন এবং অন্যান্য ওষুধের রোল আছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আসলে একজন দর্শক যুক্ত হয়ে আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা আমাদের জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টুটুল বলছিলাম ময়মনসিংহ থেকে। স্যার, আমার কয়েকটা প্রশ্ন ছিল। তার মধ্যে হচ্ছে, দেখুন তো গরমকাল শুরু হচ্ছে, যে গরমকাল থেকে আসলে আমাদের মুক্তির উপায় কি, কিভাবে আমরা শরীরকে ভালো রাখতে পারি, আর আমরা যত স্যালাইন খাই, ওর স্যালাইন এটা কতটুকু স্বাস্থ্যসম্মত, আর হচ্ছে যে আমরা গরমকালে গোসল করার যে নিয়মটা, আমরা ওইটা আসলে কিভাবে হওয়া উচিত। মানে আমরা যতটুকু জানি যে গোসলখানাতে অনেক মানুষের স্ট্রোক করে, গোসলের উল্টাপাল্টা গোসল করার কারণে, পানি ঢালার কারণে শরীরে, এটা। আর হচ্ছে আমার পরিচিত একজন যে প্রচুর পরিমাণে পোলাও খাইতে পারে, 3 বেলায় পোলাও খাইতে পারে, ডিম খাইতে পারে, বয়স হচ্ছে 39, সে আসলে তো কতটুকু স্বাস্থ্যসম্মত, সে খায় কোনো সমস্যা হয় না, কিন্তু আসলে পরবর্তী সময় কতটুকু সমস্যা হতে পারে। আর হচ্ছে দেখা যায় আমি যদি একটানা কয়েকদিন রুটি খাই, বিশেষ করে রাতের বেলায়, তাহলে আমার বাথরুমটা ক্লিয়ার হয় না। সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? ভাত না খাওয়ার কারণে হয়তো রুটি খাই, বাথরুমটা ক্লিয়ার হয় না ঠিক মতো। জি, আপনার কাছে প্রশ্নগুলো উনি করেছেন আসলে। সো আপনার কোনো কোশ্চেন আছে কিনা আমাদের দর্শকের কাছে? না, ওই ধরনের প্রশ্ন নাই। আমি শেষ দিক থেকে আসি। শেষের প্রশ্নটা ছিল যে ওনার পরিচিত একজন খুব পোলাও খান প্রতিবেলায়, ওরকমটি তো বললেন, ডিম খান প্রতিদিন কয়েকটা, কোনো সমস্যা হচ্ছে না, সে কি এই বিষয়ে আমাদের মন্তব্য। প্রথম হচ্ছে যে হার্টের রোগগুলো কিন্তু সহসাই তৈরি হয় না।
যেমন আমি আজকে প্রচুর 3টা ডিম খেয়ে ফেললাম, আমার এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার এখনই ব্লাড প্রেশার বেড়ে আমি এখনই স্ট্রোকে আক্রান্ত হব, জিনিসটা এমন নয়। অথবা আমি প্রচুর লবণ খেলাম, তো এখনই আমার ব্লাড প্রেশার বেড়ে আমার কিছু একটা হয়ে যাবে, তা নয়। এগুলো হচ্ছে কিউমুলেটিভ ইফেক্ট। আমি প্রতিদিন যে খাচ্ছি এগুলো যোগফল একটা সময় যদি এমন পর্যায়ে যায় যেটা আমার হার্টে ব্লক তৈরি করে হার্ট অ্যাটাকের দিকে ধাবিত করতে পারে। সুতরাং এই যে উনি খাচ্ছেন, ওনার সমস্যা হচ্ছে না, এর মানে এই না যে উনি ভবিষ্যতে সমস্যায় আক্রান্ত হবেন না। যদি এইভাবে 5 বছর 10 বছর চলতে থাকে, ওনার রক্তের চর্বির পরিমাণ বাড়তে থাকে অথবা রক্তের সুগারের পরিমাণ বাড়তে থাকে, তাহলে একটা সময় পরে উনি কিন্তু যে কোনো সময় হার্টের রক্তনালীর ব্লকে আক্রান্ত হতে পারেন, ব্রেনের রক্তনালীর ব্লকে আক্রান্ত হতে পারেন এবং পরবর্তীতে স্ট্রোক, হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। সুতরাং এখন ভালো থাকা মানে যে ভবিষ্যতে থাকবেন তা না। আমাদের উদ্দেশ্য আজকে ভালো থাকা নয়, আমাদের উদ্দেশ্য আগামী 20, 30, 40, 50, 60, 70 বছর সুস্থভাবে জীবনযাপন করে ভালো থেকে আমাদের জীবনটাকে পার করে দেওয়া। সুতরাং যিনি খাচ্ছেন তাকে সবচেয়ে ভালো হয় সুষম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, যেখানে আগে যে সাইড ইফেক্ট সেটা এখন দেখতে না পেলে হয়তো ফিউচারে ভবিষ্যতে সেটা তার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওনার আরেকটা কোয়েশ্চেন ছিল যে এই যে সামারে শাওয়ার করার সময় এটার জন্য আসলে উনি বলতে চাচ্ছেন যে এরকম উনি দেখেছেন যে স্ট্রোকের প্রবলেম হচ্ছে বা হার্টের সমস্যা হচ্ছে, এগুলো আসলে রিলেটেড কিনা? আসলে গোসলের সাথে সরাসরি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের সরাসরি কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, গোসলের সময় যে অ্যাক্টিভিটিস হয়, যাদের আগে থেকে হার্টের রোগ থাকে তাদের বুকে ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের একটু ডিফিউজ ডিজিজ থাকে, মানে এক্সটেন্সিভ যাদের ডিজিজ থাকে, হার্টে ব্লকের পরিমাণ বেশি থাকে, তারা এই গোসলের সময়, গোসলের পর পর বুকে চাপ অনুভব করেন। এই জন্য গোসলের সময় বেশি না, যতটুকু প্রয়োজন নেওয়া যাবে, খুব বেশি সময় নেওয়া লাগবে তা না। বিশেষ কোনো পদ্ধতি নাই যার মাধ্যমে আমি মানে গোসলের যে খুব বেশি রেলেভেন্ট এরকম। হ্যাঁ, খুব রেলেভেন্ট। আরেকটা প্রশ্ন ছিল যে ওরসালাইন খেলে এটাতে আসলে হেলথের ইফেক্টটা কি থাকে, বা স্পেশালি যাদের কার্ডিয়াক ডিজিজ আছে তাদের জন্য কোনো রেস্ট্রিকশনস আছে কিনা? হ্যাঁ, এখন ওরসালাইন আমার ভাবতে হবে যে আমি কোন প্রেক্ষাপটে খাচ্ছি, কেন খাচ্ছি। এখন এমনটা যদি হয় আমার ডায়রিয়ায় আক্রান্ত আমি, তাহলে ওরসালাইন ইজ দ্য বেস্ট রিপ্লেসমেন্ট এবং সেটা খাওয়াই উচিত এবং সেটাই তার জন্য ভালো ওই সময়কার জন্য। আমার যদি এমন হয় যে আমার সিম্পল দুর্বল লাগছে, অনেকে বলে যে আমার দুর্বল লাগছে, আমার প্রেশার লো হয়ে যাচ্ছে, আমি খেয়ে ফেললাম, সেটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। কারণ ওরসালাইনে শুধু যে লবণ পানি থাকে তা নয়, ওখানে সুগার আছে। সুগার একজন ডায়াবেটিসের সুগার বাড়িয়ে দিতে পারে। ওখানে পটাশিয়াম রিচ থাকে, মানে এটা সিচুয়েশনাল, যার জন্য প্রযোজ্য সেই ক্ষেত্রে উনি খেতে পারেন। দুর্বল লাগলো, তারপরে হচ্ছে যে মাথা ব্যথা করছে, খারাপ লাগছে, খাবার স্যালাইন খেলাম, তা খাওয়া উচিত নয়। একমাত্র ডায়রিয়া যদি হয় কারো, সেক্ষেত্রে সেটা একটা গুড রিপ্লেসমেন্ট। আমরা আসলে একদমই আমাদের অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাই, একদমই শেষের দিকে ভালোভাবে সুস্থভাবে ঈদ করার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা অনুষ্ঠানের শেষে? ধন্যবাদ। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই এবং সবাই একটি স্বাস্থ্যকর ঈদ সবার জন্য আসুক, সেটাই আমার কাম্য। এই আলোচনার মাধ্যমে আমরা যা বলেছি, আমরা একটু সতর্ক থাকি, বাইরের খাবার, অতিরিক্ত খাবার যেন গ্রহণ না করি এবং স্বাস্থ্যসম্মতভাবে চলি। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও সেম প্রশ্ন, একদম লাস্টের দিকে কিছু বলতে চান কিনা আমাদের দর্শকদের ছোট করে? প্রথম হচ্ছে যে আজকে আমাদের অনুষ্ঠানের পরে কেউ যদি মনে না করেন যে আমরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিই, তা নয়। আমরা সবই খাবো, সীমিত খাবো, পরিমাণ মতো খাবো এবং একবারে খাবো না, অল্প অল্প করে বারবার খাবো এবং সবাই ভালো ঈদ করি, সবাই ভালো থাকি। সবাইকে ঈদের শুভেচ্ছা। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে সুন্দর এই বক্তব্যগুলো দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সবাই চাই সবাই একটু সুস্থভাবে সুন্দরভাবে ঈদটা করি এবং সেটার জন্য আমাদের যা করণীয় সেটা খুবই সিম্পল। সেটা হচ্ছে অল্প অল্প করে পরিমিত খাওয়াটা এবং রোদের মধ্যে খুব বেশি বাইরে না যাওয়া। যতটুকু সম্ভব আমরা যাতে সুস্থভাবে ঈদটা পালন করতে পারি, সেই দায়িত্বটা আমাদের সবারই। আশা করছি সবাই এগুলো মনে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।
সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে স্টুডিওতে আজকে দুজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, যিনি কার্ডিওলজি বিভাগে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ এনামুল করিম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটালে। এই এক মাস সিয়াম সাধনার পর এটার জন্য অবশ্যই আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে, স্পেশালি ভালোভাবে সুস্থভাবে কিভাবে আমরা এটা করতে পারি সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের বিশেষজ্ঞ অতিথিরা আছেন। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। জি, আর আমরা তো আসলে আজকে বলেছি একটু ঈদের প্রস্তুতির বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনি যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ, স্পেশালি যারা কার্ডিয়াক রোগীরা আছেন বা হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য তো কিছু পরামর্শ আমরা সবসময় দিয়েছি, স্পেশালি এই রোজার সময়টাতে কিভাবে সুস্থভাবে তারা রোজাটা পালন করতে পারেন। এই যে একটা ট্রানজিশন, রোজা থেকে আবার একটা স্বাভাবিক জীবনযাত্রার পরিবর্তন, এই পরিবর্তনের জন্য তাদের জন্য কোনো পরামর্শ বা প্রিপারেশনের দরকার আছে কিনা এবং সেই বিষয়ে আপনার যে বক্তব্য সেটা আমরা জানতে চাই। আপনাকে এবং দর্শক শ্রোতাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথম হচ্ছে যে রোজা শেষ হয়ে যাচ্ছে, রোজার পরে ঈদ সমাগত। আমাদের এক মাসের সিয়াম সাধনার পর বহুল প্রতীক্ষিত ঈদ উল ফিতর বা আমাদের আনন্দের ঈদ সামনে সমাগত। তো ঈদ শেষ হলেও ঈদের যে প্রস্তুতি এবং ঈদের দিনের বা ঈদের পরবর্তী সময়কার জন্যে আমাদেরকে শুধু যে রোগীদের জন্যে জানা দরকার, যারা হার্টের রোগে ভুগছেন তাদের জন্যে যে প্রস্তুতি প্রয়োজন তা নয়, একই সাথে যারা আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, যারা সুস্থ আছি তাদের জন্যেও এই ঈদের প্রস্তুতি বা ওই সময়ে কোন ধরনের খাবার কিভাবে চললে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেগুলো অত্যন্ত জরুরি। যেমন আমি যদি ধরি, এখন আমাদের তো ঢাকা ছাড়া বা শহর ছাড়ার একটা শুরু হয়ে গেছে, সবাই বাড়ির দিকে নারীর টানে বাড়িতে যাচ্ছেন, আত্মীয় স্বজন। ঈদ যদিও একটি, ঈদ উল ফিতর যদিও একটা ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু বাধ্যত, কিন্তু সব দিকে মিলে এটা একটা বড় একটা সামাজিক অনুষ্ঠানে পরিবর্তিত হয়ে যায়। তো সবাই বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি থাকা উচিত। আমি কিভাবে বাড়িতে যাব, এক। দুই হচ্ছে বাড়িতে যাওয়ার পরে ঈদের সময়টাতে আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো, কিভাবে ঘুরবো, সেগুলো। তো যাওয়ার প্রস্তুতি হিসাবে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যিনি স্পেশালি এত গরম এবং সবাই রোজা করছেন এরকম অবস্থায় জার্নিটা। এবং এখন গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং চৈত্র মাসেই, এবারেও ঈদটা চৈত্র মাসেই পড়ছে। চৈত্রের প্রচণ্ড দাবদাহ, গরম, এগুলোর সঙ্গে হয়তো আমাদের সইয়ে আমাদেরকে ঈদে ভালো থাকতে হবে। তো সেজন্যে যাওয়ার প্রস্তুতি হিসাবে আমরা যখন জার্নি করব, এই যে আমরা বাড়িতে যাব, আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে যাব, এই পরিবেশগত দিকটাকে কিভাবে আমরা ট্যাকেল দিতে পারি, এক। দুই হচ্ছে যিনি রোগে আক্রান্ত, যিনি অনেকগুলো ওষুধ খান, আমরা জানি যারা কার্ডিয়াক ডিজিজে ভোগেন, হার্ট ফেইলিওর, হার্ট ব্লক, হার্টের রক্তনালীতে রিং, বাইপাস সার্জারি, হার্টের মাংসপেশির রোগ, তো এই বিভিন্ন ধরনের যারা রোগে ভোগেন তাদের জন্য কিছু স্পেশাল প্রিকশন থাকা উচিত। তো যদি সুবিধা হয়, ওভার ক্রাউডিং অথবা অতিরিক্ত ভিড়ের মধ্যে জার্নি না করাই ভালো। জার্নি করার আগে ছোট ব্যাগ পিঠে ঝোলানো যায়, এই ধরনের ব্যাগ ক্যারি করাই ভালো। যারা হার্ট ফেলিওরে ভুগছেন, হার্টের ব্লকে ভুগছেন তাদের জন্য বড় ধরনের লাগেজ ক্যারি করাটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সেজন্য একটু লাইট ধরনের নেওয়াই ভালো, যতটুকু ট্রাভেলিং করা যেমন। ওভার ক্রাউডিং, বাসে প্রচণ্ড ভিড় অথবা ট্রেনে প্রচণ্ড ভিড়, লঞ্চে ভিড়, তো সেসব ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলা যায় ভালো। এই জন্য আগে থেকে টিকিট করে নিজের সিটটাকে কনফার্ম করে তারপরে বাড়ি থেকে বের হওয়া ভালো। তো যাত্রাপথে তার প্রয়োজনীয় ওষুধগুলো উনি নিলেন কিনা এটা খুব খেয়াল করতে হবে, কারণ হার্টের রোগে যারা ভুগছেন প্রতি মুহূর্তে যে ওষুধগুলো খেতে হয়, দিনে, দুপুরে, রাতে, ওষুধগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এক দুই বেলা বা একদিন দুদিন যদি ওষুধের ডোজ মিস হয়ে যায়, তার হয়তো সেই সমস্যাগুলো দেখা দিতে পারে অথবা উনি একটু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং যাত্রার পূর্ব মুহূর্তে এটা খেয়াল করতে হবে যে আমি কি আমার ওষুধগুলো সঙ্গে করে নিয়ে গেলাম কিনা। অনেকে গ্রামে চলে যান, গ্রামে গেলে সব ধরনের ওষুধ সবসময় অ্যাভেলেবল থাকে না। এই জন্য উনি যে কদিন থাকবেন হিসাব করে ওই কদিনের ওষুধকে উনি ওনার ব্যাগে করে নিয়েছেন কিনা এগুলো খেয়াল করতে হবে। আর ঈদে যখন আমরা বাড়িতে থাকবো
তখন কয়েকটা সমস্যা হবে। এখানে আবার কিছু জিনিস খেয়াল করা উচিত। যিনি হার্টের রোগে ভুগছেন, উনি কি বৃদ্ধ, উনি কি শিশু, উনি কি প্রেগন্যান্ট, অথবা স্পেশাল সিচুয়েশন, মেয়েদের কিছু কিছু হার্টের রোগ প্রেগনেন্সিতে হয়, অথবা হার্টের রোগীদের প্রেগনেন্সি হলে স্পেশাল প্রিকশন খেয়াল রাখতে হয়। তো সেসব ক্ষেত্রে আমাদের খেয়াল করা উচিত, মানে তাদেরকে একটু এক্সট্রা বা স্পেশাল একটু কেয়ার নেওয়া, যাতে ঝামেলাগুলো একটু কম ফেস করে নিয়ে প্রবলেমগুলোতে কম হয়। জি, এবং যাত্রাপথে সাবধানতা অবলম্বন করাও খুব ইম্পর্টেন্ট। এখন কিন্তু বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে মানুষকে অনেকে অজ্ঞান করে ফেলছেন, বা হয়তো জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, সেগুলো কিছু হেলথ হ্যাজার্ডস আছে, সেগুলোর ব্যাপারে অজ্ঞান পার্টি যাতে খপ্পরে না পড়ে যায়। এক, বাইরে খাবার দাবারের ব্যাপারে খুব খেয়াল করা উচিত। জি, আমাদের সাথে যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন, যে আপনার কাছে আসলে এই প্রশ্নটাই একটু করতে চাই, সেটা হচ্ছে আমরা তো আসলে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করছি যে হেলদিভাবে কিভাবে ঈদটাকে আমরা স্টার্ট করতে পারি। সো এই ট্রানজিশনে একটা বড় পার্ট কিন্তু আমাদের খাবার দাবারের অভ্যাসটা, যেহেতু রমজানে আমরা একটু ডিফারেন্টভাবে খাওয়া দাওয়া করছিলাম, সো ঈদে আবার আমরা স্বাভাবিক একটা নিয়মে যাচ্ছি, এই সময়টা আমাদের খাবার দাবারের মধ্যে একটু রিচ ফুডগুলো বেশি খাওয়া হচ্ছে। সো এই বিষয়টাতে আপনি কি আমাদেরকে বলতে চান, বা এই যে যেমন যাত্রাপথে খাওয়া দাওয়ার যে জিনিসটা, এটার বিষয়ে আপনার পরামর্শটা একটু জানতে চাই। ধন্যবাদ আফরিন। আসলে ব্যাপারটা ঠিক যে আমরা যাত্রা দিয়ে শুরু করি, যে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ছড়িয়ে পড়ছি, কর্মক্ষেত্রের কারণে আমাদের বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, কিন্তু ঈদের সময় আমরা সবাই চাই নিকট আত্মীয় স্বজন, আমাদের একবারে কাছের লোকের সাথে যেন আমরা ঈদটা করতে পারি। এই ব্যাপারটাই এখন ঘটছে। তো অনেকে চলে গেছেন, এখন যাচ্ছে, কিন্তু একটা খেয়াল করেন গরমও পড়ছে। তো আমরা চিন্তা করি যে আসলে গরমে পিপাসা বেশি পায়, ঠিক ইফতারের পরপরই আমরা অন্যের খুঁজে কোথা থেকে পানি খাবো। তো যারা যাত্রায় আছেন তারা একটু খেয়াল রাখবেন যে যে কোনো পানি যেন আমরা না খাই, কারণ এই পানিবাহিত রোগ কিন্তু বেড়ে যাবে যদি আমি খাই। এবং বিভিন্ন ধরনের ইফতার, বিভিন্ন মুখরোচক খাবার, কিন্তু ওগুলার আমরা স্বাস্থ্য সচেতন সম্বন্ধে জানিও না। সো লম্বা যাত্রাপথে আমাদের জ্যাম পড়তে পারে, আমাদের বিভিন্ন কারণে যাত্রা ব্যাহত হতে পারে, সো আমরা ঠিক সময় মতো পৌঁছতে নাও পারি, তো সেক্ষেত্রে হয়তো ইফতার রাস্তায় করা লাগবে। তো এই ক্ষেত্রে আমার মানে দর্শকদের জন্য একটা মেসেজ, যে আপনারা সতর্ক হয়ে খাওয়া দাওয়া করবেন। দরকার হলে আপনারা নিজেরা বহন করেন, অল্প কিছু খান, বাড়ি গিয়ে পুরোটা খান, কিন্তু রাস্তায় যেন আমরা বেশি না খাই, বিশেষ করে পানি জাতীয় খাবার, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর যেটা বলছিলেন যে একটা 1 মাস সিয়াম সাধনায় আমাদের আসলে প্র্যাকটিসে তো চেঞ্জ হয়ে গেছে। আমরা ইফতার করি, রাত্রে উঠে সেহরি করছি, সারাদিন কিছু খাই না। তো এইটা একটা মানে 1 মাসের মধ্যে একটা সিস্টেম চলে গেছে। মেডিকেলি ভাষায় একটা বায়োলজিক্যাল ক্লক আছে, মানে আমাদের একটা জৈবিক ঘড়ি, যে আমার শরীর কিন্তু ওইটা মেনে নিয়েছে এই 1 মাসে। ঠিক ঈদের দিনই কিন্তু হঠাৎ করে এই ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। তো তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই অতিরিক্ত তেলযুক্ত চর্বিযুক্ত খাবার যেন আমরা গ্রহণ না করি, কারণ বডিকে তো আসলে সেই পরিমাণ গ্রহণযোগ্যতা পেতে হবে। তো আস্তে আস্তে আমরা শুরু করি। তো এইটাই আমার দর্শকদের কাছে মেসেজ, যে যেন আমরা হঠাৎ করে ঈদের দিনে মানে প্রচুর খাওয়া দাওয়া না করে। এইবার স্যার বলেছেন যে চৈত্র মাসে ঈদ অত্যন্ত গরম হবে, কাজে খাবারের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতনতা দরকার। জি, যেহেতু খাবার দাবার আসলে আমরা যতই বলি যে তৈলাক্ত খাবার বা ভারী খাবারগুলো একটু অ্যাভয়েড করার জন্য, ট্রেডিশনালি হয়তো তারপরও এই খাবারগুলোই অনেক খাওয়া হয়ে যায়। সো এই সময়টাকে গাট হেলথটাকে ভালো রাখার জন্য কিছু করতে পারেন কিনা দর্শকরা? যেমন আমরা যেমন প্রোবায়োটিক্স অ্যাডভাইস করে থাকি, বা দই খেতে বলছি, বা শসা, এই ধরনের খাবারগুলো খেতে বলছি, বা পানিটা একটু ঠিক মতো খাওয়া। আপনি বিশেষজ্ঞ হিসেবে কি পরামর্শ দিতে চান? ব্যাপারটা এরকম যে হঠাৎ করে দেখবেন যে অনেকে খেতে পারেন, আবার ম্যাক্সিমাম লোকজনই কিন্তু আসলে চর্বি জাতীয় খাবার বা এই মুখরোচক খাবারগুলো আসলে গ্রহণ করতে পারে না। দর্শকদের কাছে একটা মেসেজ, যে যিনি এই জিনিসগুলো ঠিক মতো গ্রহণ করতে না পারেন বা তার প্রবলেম হয় অতিরিক্ত চর্বি জাতীয়, সেইগুলো অ্যাভয়েড করবে বা অত্যন্ত স্বল্প মাত্রায় খাবে। যদি আমরা অনেক সময় বেশি মাত্রায় খাওয়ার চেষ্টা করি, তখন অতিরিক্ত খাবারের কারণে আমাদের পেটের কিন্তু সমস্যা হবে। কাজে এই জিনিসগুলো খেয়াল রাখলে আমার মনে হয় আমরা স্বাস্থ্যগত দিক থেকে সুস্থ থাকতে পারবো। কারণ ঈদটা একটা আনন্দের, এতদিন 1 মাসের সিয়াম সাধনার পর কষ্ট, এরপরে যদি আমরা হঠাৎ করে অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে যাই, আসলে এটা আমাদের কাছে যেমন খারাপ লাগবে, আমাদের পরিবারের নিকটাত্মীয় তারাও কিন্তু সাফার করবে। কাজে আমরা চাই যে ঈদটা সুন্দরভাবে করতে, যেন আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। জি, অবশ্যই। এবং এই সময়গুলোতে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটাও কিন্তু একটু রেস্ট্রিক্টেড থাকে, সবাই যেহেতু ছুটিতে থাকে, সো যে যত সুস্থ থাকতে পারেন তাদের জন্য কিন্তু ভালোই সেটা। জি, অবশ্যই। স্যার, আপনার কাছে একটু সেম প্রশ্নটাই করতে চাই, যে খাবারের সাথে আসলে হৃদরোগীদের নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, বিভিন্ন ধরনের খাবার নিয়ে এটা তো একটা ইফেক্ট হয়েই থাকে। সো এই যে একটা ট্রানজিশন হচ্ছে, রিচ ফুড খাওয়া বা হেভি খাবার দাবার খাওয়া, হঠাৎ করে বেশি খাওয়ার যে প্রভাবটা, সো হৃদরোগীদের ক্ষেত্রে আপনি কি বলতে চান? এখানে আবার আমাদের আলোচনার মাধ্যমে দর্শকরা এটা না বুঝেন যে আমাদের ঈদটাই বোধহয় মাটি হয়ে গেল না খেতে খেতে।
তা আমরা সবই খাবো, তো সীমিত পরিমাণ এবং সব কিছুই হচ্ছে উইদিন লিমিটস এর মধ্যে খেলেই ভালো হয়। যেমন হার্টের রোগীদেরও আমরা অনেকভাবে ভাগ করি। ধরেন যাদের হার্টের রোগ হয়নি কিন্তু হার্টের রোগ হওয়ার ঝুঁকি বিদ্যমান, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল বেশি, সিগারেট খান, ফ্যামিলিতে হার্টের রোগী আছে, তারা হার্টের রোগে আক্রান্ত নন কিন্তু যে কোনো সময় হার্টের রোগে আক্রান্ত হওয়ার মতো ঝুঁকির মধ্যে আছেন। তাদের জন্য অবশ্যই যেসব খাবার তাদের জন্য নিষেধ, এগুলো যতটা সম্ভব মেনে চলাই উত্তম। 2, যারা হার্টের স্পেসিফিক রোগে ভুগছেন, যেমন হার্ট ফেইলিওর, তারপরে হচ্ছে হার্টে রিং বসানো, বাইপাস সার্জারি, তারপরে হার্টের মাংসপেশির রোগ, তো এই রোগীগুলোর ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের উপদেশগুলো বিদ্যমান, সবার ক্ষেত্রে কমন উপদেশ হয়তো খাটবে না। তো কাজে খাবার দাবারের বেলায় প্রাথমিকভাবে যদি আমরা মনে করি, যেটা আমার সহালোচক বলছেন যে হঠাৎ করে আমাদের পেট অ্যাডজাস্টেড একভাবে, আমরা যদি হঠাৎ করে চর্বি জাতীয় খাবার বাড়িয়ে দিই, ঈদের খাবার মানেই তো হচ্ছে রুচিকর খাবার, লোভনীয় খাবার, সেখানে চর্বির আধিক্য থাকবে, সেখানে লবণের আধিক্য থাকবে, সেখানে চিনির আধিক্য থাকবে, যেগুলোই একজন হার্টের রোগীর জন্য ক্ষতিকারক, যে কোনো ফরম্যাটের হার্টের রোগীর জন্য ক্ষতিকারক। কেউ যদি লবণ বেশি খান, হাইপার টেনশনের রোগী থাকেন, তার প্রেশার বেড়ে যাবে। হার্ট ফেলিওরের রোগী যদি থাকেন, উনি যদি পানি বেশি খান, ওখানে ড্রিঙ্কসের থাকবে, সফট ড্রিঙ্কস, বাইরের ড্রিঙ্কস, কেনা ড্রিঙ্কস, যেগুলো হার্টের জন্য ক্ষতিকর। একজন হার্ট ফেলিওর রোগী হলে পানি বেশি খেলে তার শরীরে পানি থেকে যাওয়ার প্রবণতা থাকবে, হার্ট ফেলিওর সিমটমগুলো বেড়ে যেতে পারে। চর্বি জাতীয় খাবার খেলে হয়তো ইমিডিয়েট ইমপ্যাক্ট যতটা না হবে, ইমিডিয়েট ইমপ্যাক্টটা হবে গ্যাস্ট্রো রিলেটেড, হয়তো পেট ফাঁপা লাগবে, পেট ফুলে গেল, অনেক বেশি উদর পূর্তি করে খেলে পরে খাবারের টেন্ডেন্সি থাকবে এগুলো উপরের দিকে উঠে আসার, খাদ্য নালীতে উঠে আসার। অনেক ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, যেটা কনফিউজ হতে পারে হার্ট অ্যাটাকের সাথে, অথচ রোগটা হচ্ছে পেট বা খাদ্য নালীর রোগ, কিন্তু মনে হতে পারে হার্টের রোগ। এই জন্য উদর পূর্তি করে না খাওয়া 1, 2 হচ্ছে অল্প অল্প করে বারবার খাওয়া। যে খাওয়াটা আমি একসাথে না খেয়ে আমি সময় নিয়ে খেলাম, 2 ঘন্টা পর পর খেলাম, পানি খেলাম, হয়তো খাওয়ার সাথে সাথে পানি না খেয়ে খাওয়ার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে পানি খেলাম, যাতে পেটের উপর চাপ সৃষ্টি না হয়। পেটে যদি চাপ সৃষ্টি হয় সেটা বুকেরও চাপ সৃষ্টি করতে পারে। কেউ যদি বেশি করে খাবার খান, একটা মেকানিজমে হার্টের রক্ত প্রবাহ কমে যায়, হার্টের ডিমান্ড বেড়ে যায়, হার্টের ব্যথা বা ইস্কিমিয়া জনিত রোগী থাকলে ব্যথা বেড়ে যেতে পারে। সুতরাং পেট অতিরিক্ত ভরে না খাওয়া, উদর পূর্তি করে না খাওয়া, অল্প অল্প করে বারে বারে খাওয়া। চর্বি জাতীয় খাবার যে ঈদের মধ্যেই কম খেতে হবে তা নয়, এটা কিন্তু বছরে সবসময় সব মানুষের জন্যই কম বেশি প্রযোজ্য, যারা হৃদরোগে ভুগছেন অথবা যারা ভুগছেন না, সবার জন্যই চর্বি জাতীয় খাবারটা যত সীমিত করা যায়। তাহলে কি ঈদের মধ্যে আমি খাবো না চর্বি জাতীয় খাবার? কারণ বাসার পাক হবে চর্বি সমৃদ্ধ খাবার, সুস্বাদু খাবার, লোভনীয় খাবার, আমার সাথে আমার বন্ধুরা খাবে, আমার ভাই বোনরা খাবে, আমার আত্মীয় স্বজনরা খাবে, আমি কি করে খাবো না? হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আমি হ্যাঁ, গরু, খাসি, যেগুলো আমরা রিড মিট বলছি, গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, ভেড়ার মাংস, এগুলো আমরা খেলাম, শেয়ার করলাম, কিন্তু অন্যদের মতো ইচ্ছা মতো না খেয়ে আমি 2 টুকরা, সর্বোচ্চ দিনে 4 টুকরা খেলাম। আমি চর্বির মাংসের সাথে যে ঝোল, যেখানে চর্বির আধিক্য থাকে, ঝোলটা অ্যাভয়েড করে খেলাম। অথবা যিনি পাক করেন বাসায়, ওনার জন্য স্পেশাল খাবারও তৈরি করতে পারেন, যেগুলো ড্রাইড ফর্মে হলে ভালো হয়। তারপরে হচ্ছে যে হালকা গরম পানি দিয়ে প্রথম সিদ্ধ করে ফ্যাটটাকে ফেলে দিয়ে পরে মাংস রান্না করে প্রসেস করে ওনার জন্য আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। মানে প্রিপারেশনটাও ডিফারেন্ট করে হেলদি করা যায়, করা যেতে পারে। মাংসের সাথে একটু সবজি মিশিয়ে নিতে পারি, সবজিটা পেটের জন্য সুদিং ইফেক্ট হবে এবং সবজি সবার জন্যই ভালো। আর আঁশ জাতীয় খাবারের যাতে আধিক্য থাকে, যাতে পেটেরও কোনো সমস্যা না হয়, এদিকটাও খেয়াল করতে হবে। সুতরাং লবণের আধিক্য যেহেতু খাবারে থাকবে, সুস্বাদু খাবারে অ্যাভয়েড করতে হবে। পানির আধিক্য অ্যাভয়েড করতে হবে, চর্বি জাতীয় খাবারের আধিক্য অ্যাভয়েড করতে হবে। খাবো সীমিতভাবে খাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো। আর অল্প অল্প করে বারে বারে খাবো, একবারে যাতে পেটের উপর আমরা লোড না দিয়ে দিই, তাহলে হয়তো আমরা ইমিডিয়েট যে জটিলতাগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। কিন্তু ইন দ্য লং রান ফর এভরিবডি, যিনি ভুগছেন অথবা ভুগছেন না, তার জন্য চর্বি জাতীয় খাবার যথাসময় সীমিত করা উচিত।
চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার মানে এটা কমিয়ে ফেলা শুধু যে উচিত। আসলে ঈদের সাথে সম্পৃক্ত তা কিন্তু না, কিন্তু আমরা চাচ্ছি এখন থেকে অভ্যাসের পরিবর্তনটা এইভাবেই শুরু হোক। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু জানতে চাই, এই যে টেম্পারেচারের চেঞ্জ, এটা তো আসলে আমাদের শরীরের সব কিছুতেই এফেক্ট করছে। সো ডেফিনেটলি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল যে ডিজিজগুলো আছে এগুলো কিন্তু সামারে অনেক বেড়ে যায়, স্পেশালি পানিবাহিত যে রোগগুলো আছে বা হয়তো খাবার যে পুষ্টিগুণটা সেগুলো নষ্ট হয়ে গিয়ে কিছু রোগও তৈরি হচ্ছে। সো এই সামারের বা এই গরমের ইফেক্টটাতে খাবারের যে পরিবর্তনগুলো এবং রোগগুলো হচ্ছে সেটার বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। ধন্যবাদ। গরমে যেটা হয় যে পানিবাহিত রোগ, আমরা গত আলোচনায় বলেছি যে বিভিন্ন রাস্তাঘাটে যেই পানিবাহিত যেই শরবত বা বিভিন্ন বেলের শরবত, তরমুজ, আনারস, এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয় এবং এগুলা কি পানি দিয়ে ধোয়া হচ্ছে বা কিভাবে এটা প্রসেস করা হচ্ছে এগুলো কিন্তু আমরা আসলে জানিও না। তো ওই উৎসটা আসলে আমরা না জেনে অনেক সময় খেয়ে ফেলি এবং তখনই কি আমাদের অসুখটা আস্তে আস্তে শুরু হয়। পানিবাহিত রোগের মধ্যে টাইফয়েড খুবই কমন এবং হেপাটাইটিস ই অথবা এ, এই তিনটা রোগ কিন্তু খুবই কমন পানিবাহিত। আরও কিছু রোগ হয়, ডায়রিয়া, বিভিন্ন রোটাভাইরাস বা এগুলো দিয়ে হতে পারে। তো আমাদের সতর্কতাই কিন্তু আসলে আমাদেরকে এটা দূরে থাকতে পারে। তো আমরা একটু সতর্ক থাকবো যেন বাইরের খাবার না গ্রহণ করি। আর অনেক সময় আমরা এই যে অনেক সময় ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার হয়তো আমরা রেখে দিই, হয়তো আমরা ভুলেই গেলাম, ফ্রিজে রাখলাম না, বা তখন আবার ওই খাবারটা আবার খেয়ে ফেললাম গরম না করে। তো এই যে স্বাভাবিক যে মানে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারগুলো, যে খাদ্য থেকে আমাদের যেভাবে জীবাণু ছড়ায়, কারণ আপনি একটা যখন খাবার রেখে দিবেন তখন ওখানে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে থাকবে। তো আপনি যদি ঠিকমতো প্রসেস করে ওই খাবারটা আবার না খান তখন কিন্তু আসলে আপনার জন্য একটা ঝুঁকি। তো এইটা একটা ঝুঁকি থাকবে। আর যেহেতু গরম বাড়ছে, আমাদের পানি খেতে ইচ্ছে করবে, পানি আমরা পান করার চেষ্টা করব, কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আমরা কোনোভাবেই দূষিত যুক্ত পানি না গ্রহণ করি। সেটাই আমাদের সচেতন। আমার মনে হয় এই গরমে আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো। আর আমাদের স্যার বলেছেন যে আমরা অল্প অল্প করে খাই, একবারে বেশি না খাই, সেটা কিন্তু পেটের জন্য ভালো। এটা হার্টের জন্য যেমন ভালো, পেটের জন্য কিন্তু একই ব্যাপার। যে আমরা যদি একবারে বেশি না খাই, অল্প করে খেলাম, দরকার আবার একটু খেলাম, পেটটা যেন না ভরে। তো সেক্ষেত্রে যাদের হার্টের সমস্যা থাকে, যাদের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাদের কিন্তু আসলে আমাদের পেটের রক্ত চলাচলেও কিছু সমস্যা থাকেই, কারণ এটা একটা সিস্টেমিক বা পুরো শরীরের ব্যাপার। তো আপনি যখন বেশি চর্বি জাতীয় খাবার খেয়ে ফেলবেন, তো শরীরকে তো আসলে ওইটাকে হজম করার একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তখন সেক্ষেত্রে রক্ত চলাচলও কিন্তু বৃদ্ধি করতে হয়। তো তখন দেখা যাচ্ছে যে এই রক্ত চলাচল যখন বৃদ্ধি করবে তখন হার্টের উপর চাপ পড়বে এবং একই সাথে কিন্তু আপনার পরিপাকের যে রক্ত চলাচল সেখানেও কিন্তু একটু কমে যায়। তো সেক্ষেত্রে রোগীর পেট ব্যথা থেকে, যারা বৃদ্ধ বা একটু বয়স্ক তাদের কিন্তু এই ব্যাপারগুলো হয়, পেট ব্যথা থেকে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে এবং হার্টের উপরে চাপ পড়বে। সো কাজে এই হৃদরোগ এবং পেটের পরিপাক, লিভার, এগুলো আসলে একই সাথে একটার সাথে আরেকটা সম্পর্কিত। আমরা এই ঈদের মধ্যে বা যে কোনো উৎসবেই আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব। জি, অবশ্যই। আর যেহেতু ফুড হ্যাবিটের সাথে আমাদের আরেকটা প্রবলেম যেটা আমরা সবসময় ফেস করে থাকি সেটা হচ্ছে গিয়ে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। এই সময়টা কিন্তু একই কথাই বারবারই আসছে। আসলে আমাদের এত চেঞ্জ হতে থাকে এই রোজার পরে, আবার যখন আমরা নর্মাল লাইফে ব্যাক করতে থাকি আবার ফুড হ্যাবিটের একটা চেঞ্জ বা ঘুমানোর প্যাটার্ন একটা চেঞ্জ হচ্ছে। ফুড ইনটেকের চেঞ্জের সাথে সাথে এই লাইফস্টাইলের যে চেঞ্জটা, এটা আসলে আমাদের কনস্টিপেশনটাকে কিভাবে ইফেক্ট করছে এবং সেটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? কনস্টিপেশন একটা বিশাল সমস্যা। আমাদের রোজার মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন রোগী আসছেন আমাদের কাছে যাদের কনস্টিপেশন একটা প্রবলেম। আসলে আমরা ফাইবার কম খাচ্ছি, রোজার মধ্যে দেখেছি মুখরোচক খাবার বেশি খাই, আমরা মাংস বেশি খাচ্ছি বা ভাজা পোড়া বেশি খাচ্ছি, অয়েলি ফুড বেশি খাচ্ছি। এগুলা আমাদেরকে আসলে আমাদের গাটের মুভমেন্ট বা আমাদের নারীর যে চলাচল এগুলোকে কমিয়ে দেয়, বেশি যদি আমরা চর্বি জাতীয় খাবার খাই। মোরওভার আমরা যদি ফাইবার কম খাই সেগুলোও কিন্তু আমাদের আসলে আমাদের যে মল তৈরি হয় সেটাও কমে যায়। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে আমরা ভুগতে থাকি এবং এইটা আরও তীব্র আকার ধারণ করে যখন ঈদের মধ্যে আরও চর্বি জাতীয় খাবার এবং আরও ফাইবার কম খাবার আমরা যেমন ঈদে তো আমরা আসলে শাকসবজি তেমন খাচ্ছি না, আমরা বিরিয়ানি, তেহারি এগুলোই খাচ্ছি, তাই না? তো এগুলোর মধ্যে আপনার ফাইবার নাই। তো যখন একটা দিনে ঈদে এই ধরনের খাবার আপনি খাবেন, এরপরের ইফেক্ট হবে আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য। আর যাদের আগে থেকে কোষ্ঠকাঠিন্য ছিল তাদের তীব্রতাটা আরও বেড়ে যাবে। তো সবার জন্য একটা মেসেজ হচ্ছে যে আপনি ঈদের মধ্যে যদি শাকসবজি একবারে নাও খেতে পারেন, তো আমরা যদি ইসুপগুলো ভুসি খেতে পারি, তকমা খেতে পারি, মানে এই যে যেই ফাইবারগুলো সহজ
সহজেই আমরা খেতে পারি সেগুলো একটু খেয়ে নিলাম, তাহলে কিন্তু আমার মনে হয়। আর আমরা চেষ্টা করি একটু ফলমূল বেশি খেতে, যে এই গরমের মধ্যে আনারস, এটার মধ্যে ফাইবার আছে, বা অন্য অন্য যে সমস্ত লেবুর শরবত, এগুলো খেতেও কিন্তু আমাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো আমি সবাইকে বলবো, যদি একান্ত শাকসবজি আপনি নাই খেতে ইচ্ছা করে ঈদের দিন, খাওয়া উচিত সবার, তাহলে আপনি অন্তত ইসুপগুলের ভুসি দিয়ে ফাইবারের একটা সাপ্লিমেন্ট যাতে নিয়ে নেন কনস্টিপেশনটা প্রিভেন্ট করার জন্য। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এরপর আবার আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আপনাদের সাথে থাকছি আমরা।